আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ডিভিডেন্ড পলিসি 1 নম্বর ফরম্যাট 3 নম্বর প্রবলেম The following data related to the firm in the textile industry এখানে শেয়ার ক্যাপিটাল 100 টাকা পার শেয়ার 13 লক্ষ আর 13 কোটি 50 লক্ষ এখানে ইনকুরাল লেখা আছে 13 কোটি 50 লক্ষ টাকা শেয়ারের প্রাইস 100 টাকা এখন এই টোটাল ক্যাপিটালকে প্রাইস দ্বারা ভাগ করলে নাম্বার অফ শেয়ার পাওয়া যাবে রিজার্ভ ফান্ড আছে 8 কোটি 50 লাখ টাকা প্রফিট আফটার ট্যাক্স ইএটি এখন 1 কোটি 85 লাখ এটাকে শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা ইপিএস পেয়ে যাব ডিভিডেন্ড পেইড 1 কোটি 50 লাখ এটাকে আমরা শেয়ারের সংখ্যা দ্বারা ভাগ করলে ডিপিএস পেয়ে যাব ডিভিডেন্ড পার শেয়ার পেয়ে যাব প্রাইস আর্নিং রেশিও 13 কোটি 67 লাখ টাকা না টাইম সরি এটা আমাদেরকে টাইম লেখা হয়েছে 13 কোটি না এটা 13.67 টাইম এখন প্রাইস আর্নিং রেশিও কি কাজে লাগে কে এর মান বের করার সময় এটা আমাদের কাজে লাগবে 1 ডিভাইডেড বাই প্রাইস আর্নিং রেশিও আচ্ছা এখন আসি কি কি আমাদের কাছে চাওয়া হচ্ছে তারপর আমরা কি কি ওয়ার্কিং করব সেগুলো বিস্তারিত বলবো টু কমেন্ট অন দা ফার্ম দা ডিভিডেন্ড পলিসি ইউজিং দা অল্টার মডেল অল্টারের নিয়ম অনুযায়ী এই কোম্পানি যে লভ্যাংশ প্রদান করলো এটা সঠিক আছে কিনা এটা মন্তব্য করো ডিভিডেন্ড কিন্তু অলরেডি সে 1 কোটি 50 লাখ টাকা ঘোষণা করে দিয়েছে যদি আর এর মান বড় হয় কে এর মান থেকে কে এর মান ছোট আর এর মান বড় হয় তাহলে ডিভিডেন্ড 0 দেওয়ার কথা এখন আর এর মানও দেয়া দেখা যাচ্ছে না এখানে নেই আর কে এর মানও নেই তাহলে আমাদেরকে কি করতে হবে এখন এটা বের করে দেখাতে হবে কে এর মান বের করতে হবে আর এর মান বের করতে হবে নাম্বার অফ শেয়ার বের করতে হবে ডিভিডেন্ড পার শেয়ার বের করতে হবে ইপিএস বের করতে হবে তাহলে আমরা সবকিছু ধারণা পেয়ে যাব প্রথমে নাম্বার অফ শেয়ার বের করলাম শেয়ার ক্যাপিটাল 13 কোটি 50 লাখ ভাগ 100 সুতরাং 13 লক্ষ 50 হাজার শেয়ারের সংখ্যা আচ্ছা ডিভিডেন্ড পার শেয়ার 1 কোটি 50 লাখ টাকাকে নাম্বার অফ শেয়ার 13 লক্ষ 50 হাজার শেয়ার দিয়ে ভাগ করলে ডিপিএস পেয়ে যাব প্রাইস আর্নিং রেশিও 1 ডিভাইড বাই প্রাইস আর্নিং রেশিও এখানে কে এর মান বের করার জন্য এটা কাজে লাগবে কে এর মান সমান সমান 1 ডিভাইডেড বাই প্রাইস আর্নিং রেশিও ইনটু 100 1 কে 13.67 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 7.32% বের হলো রিটার্ন আর এর মান বের করার জন্য আর্নিং আফটার ট্যাক্স প্রফিট আফটার ট্যাক্স যেটা বলা হয়েছিল 1 কোটি 85 লক্ষ এটাকে আমরা ভাগ করব ওনার সিকিউরিটি ক্যাপিটাল দ্বারা ওনার সিকিউরিটি আছে শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভ ফান্ড এই দুইটা যোগ করে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 8.41% এরপরে হলো ইপিএস আর্নিং পার শেয়ার ইএটি ডিভাইড বাই নাম্বার অফ শেয়ার আছে ইএটি আর্নিং আফটার ট্যাক্স 1 কোটি 85 লাখ ওটাকে ভাগ করলাম তাহলে ইপিএস পেয়ে গেলাম 13 টাকা 70 পয়সা এখন ডিভিডেন্ড পার শেয়ার দেওয়া উচিত হয়েছে কিনা সেটা শুধু নির্ভর করবে কে এর মান এবং আর এর মানের উপরে আর এর মান 8.41 কে এর মান 7.32 কে এর মান ছোট আর এর মান বড় সুতরাং অল্টারের নিয়ম অনুযায়ী ডিভিডেন্ড না দেওয়াই ভালো এক নাম্বার কমেন্ট করতে হবে ক্যালকুলেট অফ মার্কেট প্রাইস পার শেয়ার এটা আমাদের এক নম্বর এটা চাইনি এটা মিস্টেক হয়েছে এক নম্বর আছে কমেন্ট The dividend policy of the firm is not in optimum position. এটা অপটিমাম পজিশনে তারা এটা ঘোষণা করেনি তারা এই অপটিমাম মডেল ফলো করেনি because they are greater than K. It is growing up of company. এটা তো অ্যাগ্রেসিভ কোম্পানি growing up কোম্পানি তাহলে এখানে আর এর মান বড় কে এর থেকে সুতরাং যেহেতু এটা গ্রোয়িং কোম্পানি তাই এটা অপটিমাম ফলো করেনি সো অপটিমাম পেআউট রেশিও should be 0%. দুই নম্বর প্রশ্ন টু ডিটারমাইন দ্য মার্কেট প্রাইস পার শেয়ার উইথ দ্য অপটিমাম পেআউট রেশিও ইউজিং দ্য অল্টার মডেল অল্টারের নিয়ম অনুযায়ী আমাদের মার্কেট প্রাইস পার শেয়ার তৈরি করতে হবে অপটিমাম ফলো করে তাহলে অপটিমাম হচ্ছে 0% সুতরাং ডিভিডেন্ড হবে 0 টাকা তাহলে সূত্রটা লিখে হিয়ারে আমরা মান বের করলাম আর্নিং ডিভিডেন্ড কে আর এর মান ডিভিডেন্ড হইছে 0% তাই 0 টাকা আর এর মান কে এর মান বসায় ক্যালকুলেশন করলাম ফলাফল বের করলাম आंसर আসলো 215 টাকা
স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে আপনার ওই যে 1 নম্বরে কমেন্ট দিলাম, এই যে তোমার কে এর মান আর এর মান বের করলে হচ্ছে, এই তো ইপিএস ডিপিএস নাম্বার অফ শেয়ার তো লাগতেছে না, হ্যাঁ, বের করা লাগবে স্যার? এটাও সেই লাগবে কোন সময় 2 নম্বর প্রশ্নটা অ্যান্সার করার সময় ওটা একটু কে এর মান বের করা লাগবে, ওই হ্যাঁ হ্যাঁ স্যার, ইপিএস সেটা এর ঠিক দেখানো আছে। লাগবে, ডিভিডেন্ডটা স্যার, দেখানো আমার লাগবে। প্রশ্নটা এটাই ছিল যে নাম্বার অফ শেয়ার তারপর ডিপিএস স্যার এগুলা কি কেন বের করব? এই নাম্বার অফ শেয়ার না বের করলে ইপিএস বের করা যাবে না। ইপিএস না স্যার বের আপনি করলে একটু ক্লিয়ার করে দেন যে আমরা যদি কমেন্ট দিতে চাই তাহলে কি কি আইটেম বের করা লাগবে আমাদের? শুধু কমেন্টের জন্য কে এর মান আর আর এর মান ধরো। শুধু কমেন্টের জন্য এই দুটো দরকার। যদি আমরা এই দুটো করে দিতে চাই তাহলে কি আমরা নাম্বার পাবো ফুল মার্ক? হ্যাঁ, ফুল মার্ক পাওয়া যাবে এটার জন্য। আর এটার জন্য আর একটু ডিপিএসটা বের করা জরুরি ছিল, এই যে ইপিএস আর ডিপিএস। একটু ভালো হয় স্যার, দিলে ভালো হয়। এখন কি জন্য যে ডিভিডেন্ড পার শেয়ার যে তারা দিছে এটা আমরা উত্তরপত্রে লিখে দিলাম, কারণ স্যারের তো এটা তো প্রশ্নে থাকবে, এটা তার উত্তরপত্রে উঠবে না। তাহলে আমি কমেন্টে বলতেছি তারা যে ডিভিডেন্ড দিয়েছে এটা উচিত হয়নি, ভালো হয়নি, তা এটা আমি উত্তরপত্রে এটা লিখতেছি। স্যার আবার উত্তরপত্র দেখে আসতেছে যে ডিভিডেন্ড দিয়েছে কিনা দেখি। যদি আমার এখানে দেওয়া থাকে ডিপিএস, তাহলে স্যার কিন্তু অ্যান্সারটা দেখে নিল যে ডিভিডেন্ড যেহেতু দিয়েছে 11 টাকা 11 পয়সা, সুতরাং এটা উচিত হয়নি তাদের দেওয়া। তাই এটা এই ডিপিএস দেখালাম। এখন ডিপিএস দেখাতে গেলে তো নাম্বার অফ শেয়ার লাগবে, তা নাম্বার অফ শেয়ার করলাম, ডিপিএস করলাম, তাহলে আর ইপিএস বাদ দিলাম কেন, ইপিএসটাও দেখা দিলাম। তাহলে এবার কি 5টা ওয়ার্কিং হলো? জি স্যার। তাহলে সবগুলো করতে হবে। আর কোনো সমস্যা কারোর? স্যার একটা কোয়েশ্চেন ছিল। কোশ্চেন? স্যার আমরা যে এখানে মানে ডিভিডেন্ড পেআউট রেশিওটা অথবা রিটেনশন রেশিও দেওয়া না থাকলে আমরা ওয়ালটারের মডেল অনুযায়ী একবার আপনার ডিভিডেন্ড পেআউট রেশিও ধরি 0%, আর একবার ধরি 50%, আর একবার ধরি 100%। এখন স্যার আমি কিভাবে বুঝবো যে ওটা যদি দেওয়া না থাকে সবগুলো করতে হবে না 0% দিয়ে একবার করে ফেললেই হবে? এখানে আমাদের পার্সেন্টেজ আর এর মান আর কে এর মান দেওয়া থাকবে, আর সেই অনুযায়ী অপটিমাম করতে বলা হবে যে হোয়েন আর এর মান আর গ্রেটার দ্যান কে, যখন আর এর মান কে থেকে ছোট বড়, আর ইকুয়াল কে, আর লেস দ্যান কে, এরকম সিচুয়েশন না থাকলে তো আর অপটিমাম বলবে না। যেমন 2 নম্বরে ছিল, 2 নম্বর অঙ্কবারে এখানে আমাদের বলছে এই যে আর এর মান 20%, 10% আর 5%, এখানে কোনো ডিভিডেন্ড পে আউট রেশিও দেওয়া নেই। এবার বলছে শো দ্য ইফেক্ট অফ ডিভিডেন্ড পলিসি অন দ্য প্রাইস অফ দ্য শেয়ার আন্ডার দ্য অল্টার মডেল। অল্টারের নিয়ম অনুযায়ী ডিভিডেন্ড পলিসির যে প্রভাবটা আসে সেটা তুমি এখন দেখাও অল্টারের নিয়ম অনুযায়ী। এখন আমি দেখলাম ডিভিডেন্ড পে আউট রেশিও যেহেতু দেয়নি, অল্টারের নিয়ম একটা আছে, কে এর মান খুঁজতে হবে প্রথমে। কে এর মান 10%, আর এর মান 20%, তাহলে আর এর মান বড়। যেহেতু আর এর মান বড়, সুতরাং এটা অবশ্যই ডিভিডেন্ড 0 হবে। আচ্ছা, এবার আমরা দেখলাম আর এর মান 10, কে এর মানও 10, তাহলে সমান। সুতরাং এখানে ডিভিডেন্ড 50% দিতে হবে। আর এর মান 5%, কে এর মানও সরি আর এর মান হচ্ছে 5%, কে এর মান 10%, সুতরাং আর এর মান ছোট, কে এর মান বড়, সুতরাং এই ক্ষেত্রে ডিভিডেন্ড 100% দিয়ে দিতে হবে। এই সিচুয়েশন না দিয়ে তার প্রস্তাব করবে না তোমার। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। এখন আমাদের গর্ডন মডেল, গড়মিল হবে। গর্ডন মডেলে 2টা প্রশ্ন, মার্কেট প্রাইস পার শেয়ার, P0 এর মান, আর এটা হলো নাম্বার অফ এই ভ্যালু অফ দা ফার্ম, এর মান। এই দুটো তৈরি করতে হবে। সূত্র দেওয়া হয়েছে P0 সমান সমান আর্নিং ইনটু 1 মাইনাস রিটেনশন ডিভাইডেড বাই K মাইনাস B আর। B এবং R গুণ করলে G হয়ে যায়। তাই অবলিক যে সূত্রটা দিছি সেখানে K মাইনাস G দেওয়া হয়েছে। তাহলে G এর মান G কিভাবে বের হয়, B ইনটু R এভাবে বের করতে হয়। আচ্ছা, ডিভিডি স্যার আরেকবার, জি এর পুনরুক্তি, জি তে গ্রোথ, গ্রোথ মানে বৃদ্ধি, ইনক্রিজ। আর ইনক্রিজ কিভাবে হয়, রিটেনশন যদি আমাদের কারবারে থেকে যায়
তাহলে সেখানেও কিছু ইনকাম হয়, সেটা আমাদের গ্রোথ হিসেবে দেওয়া হয়। এখন আর্নিং 1 মাইনাস রিটেনশন। রিটেনশন মানে কি? অর্জিত মুনাফার অবন্টিত অংশকে রিটেনশন বলা হয়। যে অংশটা শেয়ার মালিকদের ভিতরে বন্টন করা হয় না, কারবারে পড়ে থাকে, এটাকে রিটেনশন বলা হয়। তাহলে যেটা ডিভিডেন্ড দেওয়া হয়ে যায় সেটা তো লভ্যাংশ, সেটা তো ডিভিডেন্ড। আর অন থেকে যদি আমাদের রিটেনশন 40% চলে যায়, ডিভিডেন্ড থাকে 60%। 60% আর্নিং এর সাথে গুণ করলে ডি এর মান চলে আসে। তাই অবলিক যে বিপরীত মানে আরেকটা সূত্র দিছি, দ্বিতীয় সূত্রটাও অ্যাপ্লাই করা যাবে, প্রথম সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। যে কোনোটা যে কেউ ইচ্ছা করলে ব্যবহার করতে পারে, যেটা খুশি সেটা ব্যবহার করবে। কারণ এই উপরে অংশে আর্নিং 1 মাইনাস রিটেনশন গুণ করলে ডিভিডেন্ড হয়। নাম্বার অফ শেয়ার প্রসেস সাপ্লাই দেওয়া থাকবে, P0 এক নম্বরে বের হবে, সেটা দ্বারা গুণ করলে ভ্যালু অফ দ্য ফার্ম বের হবে। ডিভিডেন্ড আমি এখানে বলে দিয়েছিলাম যে 100% থেকে রিটেনশন বাদ দিলে ডিভিডেন্ড পাওয়া যাবে, আবার 100% থেকে ডিভিডেন্ড বাদ দিলে রিটেনশন পাওয়া যাবে। এখন অঙ্কে চলে আসি। গর্ডন মডেলের অঙ্ক। You are supplied with the following information: earning per share 250 টাকা, ইকুইটি কস্ট 16%, রিটার্ন অন ইনভেস্টমেন্ট 20%, নাম্বার অফ শেয়ার 10,000. Compute the price of each the share and value of the firm according to Gordon model in each alternative stated below. Alternative হলো 5টা। প্রথমে রিটেনশন রেশিও 10%, তাহলে ডিভিডেন্ড 90%। রিটেনশন রেশিও 40%, রিটেনশন 40% হলে ডিভিডেন্ড 60%, দুটো মিলে 100% হতে হবে। রিটেনশন 50, ডিভিডেন্ড 50, রিটেনশন 70, ডিভিডেন্ড 30, রিটেনশন 80, ডিভিডেন্ড 20। এখন যদি কেউ ডিভিডেন্ড দিয়ে শুরু করে অঙ্ক, তাহলে সে ডিভিডেন্ড এই মান নিয়ে কাজ করবে। আর রিটেনশন নিয়ে কাজ করতে চাই, তাহলে প্রথম সূত্র এটা অ্যাপ্লাই করতে পারবে। আমি সবগুলো রিটেনশন দিয়ে দেখাই দিচ্ছি এখানে। We know that আমরা জানি P0 সমান আর্নিং 1 মাইনাস রিটেনশন ডিভাইড বাই K মাইনাস B R। হিয়ারে লিখলাম P0 হার্ট, আর্নিং 250 টাকা লেখা আছে, K এর মান 16%, রিটেনশন প্রথমটা 10%, তাই 0.10, আর এর মান 20%। এখানে কোনো অপটিমামের কোনো ব্যাপার নেই। এখন আর্নিং লিখলাম 250, 1 মাইনাস রিটেনশন 10%, তাহলে থাকলো 90%, 0.90 250 এর সাথে গুণ করলাম, গুণ করে যেটা আসলো, এরপরে K মাইনাস বি আর। K হচ্ছে 16%, B এবং R। আর এখানে বিআর দিয়ে হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বোঝাচ্ছে। বি আর, বি তে রিটেনশন আর আর তে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এখন আমরা দেখা যাচ্ছে যেটা লভ্যাংশ নিলাম না, ওটা তো কারবারে পড়ে আছে, ওটা তো ইনভেস্টমেন্ট হয়ে গেছে, ওখানে আবার এটা রিটার্ন আসবে কত পার্সেন্ট? বলছে ওখানে 20% আর্নিং হবে। তাহলে ওই 20% শেয়ার মালিকরা পাবে, এই জন্য ওটাকে গ্রোথ বলা হয়, ইনক্রিজ বলা হয়। শেয়ার মালিকদের জন্য এটা প্লাস পয়েন্ট, গ্রোথ। এখন আমরা গুণ করে দেখলাম নিচেই, 0.10 এর সাথে 0.2 গুণ করলে 0.02 হয়, 16 থেকে 02 চলে গেলে 0.14 থেকে যায়, 225 কে 14 দ্বারা ভাগ করলে 1607 টাকা 14 পয়সা হয়। নাম্বার অফ শেয়ার আছে 10,000, গুণ করলে আসে 1,60,71,400। এই মার্কেট প্রাইস পার শেয়ার P0 আন্ডার দ্য গর্ডন মডেল। দ্বিতীয়টা রিটেনশন কত? দ্বিতীয়টা 40%, শুধু এইটুকু পরিবর্তন হয়েছে, বির মান 40%, আগে যেখানে ছিল 10 সেখানে হয়েছে 40, এছাড়া আর কোনো পরিবর্তন হয়নি। এতে শেয়ারের মূল্য 1600 থেকে 1800 টাকা চলে গেছে। তো গর্ডন মডেল অনুযায়ী ভ্যালু অফ দ্য ফার্ম বের করলাম। আরেকটা 3 নাম্বার, এখানে আর্নিং সব ঠিক আছে, কে এর মান ঠিক আছে, রিটেনশনটা 50% হয়ে গেছে। এখানে বলছে
50-50, তারপর এটা হবে 70-30, 80-20। স্যার ই সমান 250 টাকা, এটা তার আর্নিং পার্সেল 250 টাকা যায়। আচ্ছা আচ্ছা বুঝছি, খেয়াল করি না। তাহলে 5টা অপশন আছে এখানে, 5টা অল্টারনেটিভ, 5টাই পারা যাবে মনে হয়। শুধু রিটেনশনে পরিবর্তন হয়েছে, আর তো কিছু পরিবর্তন ঘটে নাই, ঠিক তো? ডিভিডেন্ড পেআউট রেশিও স্যার, এটার কি কোনো কাজ নেই? ডিভিডেন্ড পে আউট রেশিওর কাজ আছে। যদি আমরা সূত্রটা এখানে ডি লিখতাম, এই সূত্রটাই মনে করি, আমি তো দুটো সূত্র দেখালাম, অবলিক দেখাইছি না? তো যদি ডিভিডেন্ড, হ্যাঁ, যদি ডি ডিভাইডেড বাই কে মাইনাস জি ওই সূত্র অ্যাপ্লাই করতাম, তাহলে আমাদের ডিভিডেন্ডের কাজ ছিল। আমি প্রথম সূত্রটা ইউজ করেছি বলে রিটেনশনের দিকে কাজ করে গেছি। তখন আর রিটেনশন রেশিওর কাজ হলো না স্যার, যখন যে অবলিকের সূত্রটা ইউজ করতাম। হ্যাঁ, তখনও লাগতো। কিরম লাগতো? ওই জি বের করতে গেলে হিয়ারে আপনার রিটেনশন লিখতে হতো বি ইন্টু আর, ওই রিটেনশন বি, বি তখন হিয়ারে জির মান বের করতে হতো, ঠিক আছে না? কে মাইনাস জি যখন সূত্রে লিখতাম, তাহলে জি আমাদের বের করে নিতে হতো নিচে, এই বাইরে লিখতাম বি ইন্টু আর, এই তখন রিটেনশন দেখে দেখে আর এর সাথে গুণ করতাম। এই কথাটাই তো হতো, সবার কাজই থাকতে গেলে। নেক্সট আমাদের আরেকটা অঙ্ক দেখি, 2 নাম্বার। ইউনাইটেড ফাইন্যান্সিং currently has an EPS of earning per share 40 টাকা. The cost of the capital of the firm is 10% and the internal rate of return আছে আর এর মান 14%. If the company pays the 60% dividend, তাহলে রিটেনশন কত? 40% of it the earning. Then calculate the price of the share according to Gordon model. তাহলে আমরা যেহেতু এখানে ডিভিডেন্ড পে আউট পেয়ে গেছি, তাহলে রিটেনশন কত বললাম? 40। সূত্র লিখলাম হিয়ারে ডিভিডেন্ড পে আউট রেশিও 60, তার মানে রিটেনশন 40, বির মান 40 লিখে ক্যালকুলেশন করে ফেললাম। ফলাফল আসলো 545 টাকা 45 পয়সা। অ্যানসার স্যার এর মান 40% এটা, হ্যাঁ 40 টাকা, এই এর মান 40 টাকা এখানে বলছিল, ইপিএস 40 টাকা। বুঝছি স্যার। এখানে আর্নিং পার শেয়ার এর মান 20 টাকা। ক্লিয়ার? রিটেনশন রেশিও আছে, কস্ট অফ ইকুইটি আছে, মার্কেট প্রাইস পার শেয়ার লেখা আছে। এই ক্যালকুলেশন আর্নিং, মির মান, কের মান সব দেওয়া আছে। ফলাফল দেখা দিলাম। স্যার এই অঙ্কটা ভুল আছে স্যার। প্রশ্ন বলতে আপনার স্যার আর এর মান বের করতে, ক্যালকুলেট দ্য রেট অফ রিটার্ন, ও তারপর বের ক্যালকুলেট দ্য মার্কেট প্রাইস পার শেয়ার P0 বের করতে বলা হয়েছিল। না স্যার, এই যে আমরা মার্কেটটা তো দিয়ে দিয়েছি স্যার, বা দিয়ে ও ক্যালকুলেট দ্য রেট অফ রিটার্ন। রিটার্ন। হ্যাঁ, আগের দিন আমরা এটা ঠিক করতে যে হ্যাং হয়ে গেল। এখন এখানে বলছে রেট অফ রিটার্ন, মানে আর এর মান বের করতে হবে। তাহলে আমাদের পির মান দেওয়া রয়েছে 150 টাকা। আচ্ছা, আর্নিং দেওয়া আছে, রিটেনশন দেওয়া আছে, কে এর মান, আর এর মানটা দেওয়া নেই। আর এর মানটা যদি না চাইতে তাহলে আমরা এইভাবে বের করতাম। এই দেখি আজকে নেই কিনা। আচ্ছা, এরপরে আসি আর্নিং পার বসাইলাম। এই যে এইটা এরকম হয় কেন? এই অঙ্কটাই যখনই আমি হাত দিই তখনই হ্যাং হয়ে যায়। অঙ্কের ভিতরে কি আছে? স্যার আপনি এই অঙ্কটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের সমাধান করে দিয়েছিলেন স্যার। হ্যাঁ, ওখানে দিয়েছিলাম, তাই না? জি স্যার।
আচ্ছা 15 আছে আর উপরে সব ঠিক আছে এখানে আছে আর এর মান বের হবে 150 টাকা এবার এইটা চলে যাবে এই পাশে সাইড চেঞ্জ করে ঠিক করব আরেক লাইন লিখলাম এখানে 0.15 minus 0.60 আর সমান এখানে 150 উপরে গুণ করে কত হইছে 8 টাকা আট টাকারে 150 দিয়ে ভাগ করতে হবে কত আসে ভাই 8 ভাগ 150.05 বেশি করে দিয়ে দিলাম 0.05 আর ওটা থাকবে ওটা কমাই দিলাম লাইন এই পাশে নিয়ে আসলাম নিয়ে এসে মাইনাস করে দিলাম এখন এই পাশেটা মাইনাস সিগার ছিল এই পাশে মাইনাস হয়ে যাবে তাহলে আসতেছে বিয়োগ করলে কত 0.15 মাইনাস 0.05 তিনটা থেকে দিলাম বাদ দিলে মাইনাস 0.0967 এই পাশে মাইনাস ওই পাশে মাইনাস ওয়াই মাইনাস উঠে গেল এখন ভাগ করব তাহলে আর এটা লিখলাম না আর উঠে গেল আর সমান সমান এটা ভাগ করলে 0.16 উপরে আসছে 0.09667 divided by 60 দিয়ে ভাগ করে on 6 112 1611 দিলাম আচ্ছা এর সাথে 100 গুণ করে দিলাম পার্সেন্টেজ দেওয়ার জন্য সুতরাং আর এর মান 16.1% answer close the program এখন আমি কি প্রোগ্রাম ক্লোজ করে দেব নেটস না ওকে এখন হইছে স্যার আপনি যে বলেন তো স্ক্রিনশট দিয়ে নিন স্যার ভালো এখানে ধরবো তাহলে একটু ছোট করে ধরি জি স্যার ভালো এই পুরো প্রস্থ সহ চলে আসলো এই যে আসে না এর বলছিল ক্যালকুলেট দ্য রেট অফ রিটার্ন কিন্তু আমরা মার্কেট প্রাইস করে ফেলেছিলাম জি স্যার
ওকে, তো গর্ডনের নিয়ম আমরা যা দেখলাম পারা যাবে আশা করা যাচ্ছে, তাই না? একটাই তো সূত্র। তারপরে 4-5 নাম্বার, এগুলো 18 সালে আসছে, 13 সালে আসছে, এগুলো সবাই করবে এখন। এই যে 19 সালে আসছে অঙ্কটা, একটা অঙ্ক গর্ডন এবং অল্টার একসাথে বলতে পারে, যেমন এই অঙ্কটা বলছিল অল্টারস মডেল এন্ড গর্ডন মডেল। তো অল্টারের সূত্র আমরা শিখছি, সেই অনুযায়ী আমরা এটা করলাম। এখন সেই অনুযায়ী আমাদের অল্টারের মার্কেট প্রাইস পার শেয়ার আসছে 108 টাকা। গর্ডনের নিয়ম অনুযায়ী করলাম, তাতে আসলে 115 টাকা। অ্যান্সার শেষ। এরপর 19 সালে আসছে 7 কলেজ, 7 কলেজ যারা পড়ে তাদের জন্য এটা আসছিল গর্ডন মডেল। এই শেষ অঙ্ক। এটা পেজ এখানে বেড়ে গেছে, কারণ এখান থেকে চাপ পড়েছে। 4 নাম্বারটা একটু আরেকবার বের করেন তো, ওই স্ক্রিনশটটা দিন। সাইন না, ওটা 3 নাম্বার কিন্তু। আর এর মান বের করলাম না, জি 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 এই যে স্ক্রিনশট। আচ্ছা, চার নাম্বারটা একটু প্রশ্নটা একটু ইয়ে করুন। দেখাবো আমি একটু পেজ কমাইনি, এখানে জায়গা বেশি হয়ে গেছে। হ্যাঁ, সাইট ইপিএস, রিটেনশন, কে এর মান, আর এর মান, ক্যালকুলেট দ্য প্রাইস পার শেয়ার। প্রাইস পার শেয়ার তৈরি করলাম, এই যে প্রাইস পার শেয়ার। কি 4 নম্বর দেখা হয়েছে? 16 সালে আসছিল। হ্যাঁ স্যার, হয়েছে স্যার। আমি এখানে একটু ঠিক আছে। তাহলে আজকে গর্ডনের যে কটা অঙ্ক আছে সবগুলো করে ফেলতে হবে, 7টা অঙ্ক আছে। কালকে এমএম মডেল শুরু হবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? স্যার 5টা আছে না এখানে বইয়ে?